1989 সাল থেকে ভারত একটি স্বপ্ন দেখেছিল, এমন একটি ইঞ্জিন তৈরি করার যা নিজেদের ফাইটার জেটকে সম্পূর্ণভাবে আত্মনির্ভর করতে পারে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে প্রায় 3 দশক লেগে গেল। উদাহরণস্বরূপ চীন, যারা $200 বিলিয়ন খরচ করেও নিজের শক্তিশালী ইঞ্জিন তৈরি করতে পারেনি, আর সেখানে ভারত নিজের তৈরি কাভেরি ইঞ্জিন রাশিয়ার আকাশে 40,000 ফুট উচ্চতায় পরীক্ষা করছে। এখন নতুন বছরের শুরুতেই অবশেষে ভারতীয় বিজ্ঞানীরা বহু চেষ্টার পর ঘুম থেকে জেগে উঠেছে বলে মনে হচ্ছে। আসলে এই বছরের শুরু থেকেই ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যা ভারতের অন্যতম বড় ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, তারা বিশ্বের মনোযোগ এবার আকর্ষণ করতে শুরু করেছে। সম্প্রতি একটি খবর সামনে এসেছে যেখানে জানা গেছে যে ডিআরডিও যে কাভেরি ইঞ্জিনটি তৈরি করছে তার ফ্লাইট টেস্টিং রাশিয়ায় শুরু হয়ে গেছে। এই ট্রায়াল 70 ঘন্টার জন্য চলবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি রাশিয়ার প্রসিদ্ধ বিমান IL-76, যাতে মোট 4টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে একটি ইঞ্জিন সরিয়ে ডিআরডিও তৈরি কাভেরি ইঞ্জিন বসানো হয়েছে, যা আপনি স্পষ্টভাবে এই ছবিতে দেখতে পাচ্ছেন। এই ইঞ্জিনের মাধ্যমে রাশিয়ায় ফ্লাইট টেস্টিং শুরু হয়েছে। তো বন্ধুরা, এই ইঞ্জিনকে তৈরি করতে ভারতকে কত কাঠখড় পোড়াতে হয়েছে তা আমরা বিশদে আলোচনা করব। তবে এর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভারতীয় বিজ্ঞানীরা কয়েক দশকের পরিশ্রমের পরে যে ফল অর্জন করেছে তার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আসলে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে ডিফেন্সের ক্ষেত্রে ডিআরডিও আর পিছিয়ে নেই। একের পর এক বিস্ময়কর ডেভেলপমেন্ট সামনে আসছে, কিন্তু এবারের ডিআরডিওর সাফল্য এতটাই অসাধারণ যা নিয়ে অন্য দেশগুলি ভাবতেও পারত না, তা বাস্তবে রূপ নিয়েছে। আমরা এখানে কথা বলছি ফাইটার জেট এবং এরোপ্লেনের ইঞ্জিন সম্পর্কে। বর্তমান সময়ে আমরা বিমান এবং ফাইটার জেটের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ডেভেলপ করার প্রযুক্তি অর্জন করেছি। এমনকি ভারত এখন 5ম প্রজন্মের ফাইটার জেট তৈরির কাজেও অগ্রসর হয়েছে। এখন কিছু মানুষ আবার কমেন্ট করে বসবেন যে চায়না তো 6th জেনারেশনের ফাইটার জেট তৈরি করে ফেলেছে, তাহলে এখানে ভারত তো এখনও 5th জেনারেশনে পড়ে আছে। তাদের উত্তর তো আমি অবশ্যই দেবো, তবে ভিডিওটির শেষে। তো দেখুন বন্ধুরা, একটি দুঃখজনক বিষয় হলো যে এতদিন ধরে ভারতের একটি প্রধান সমস্যা ছিল, সেটি হলো ইঞ্জিনের অভাব। কারণ আজ পর্যন্ত ডিআরডিওর মতো ভারতীয় কোম্পানিগুলিও এই ধরনের ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়নি। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সেই দেশগুলি যাদের কাছ থেকে ভারত তার লড়াকু বিমানের জন্য ইঞ্জিন কিনছে। সম্প্রতি একটি বড় ঘটনা ঘটেছে যেখানে ভারতের অ্যামকা প্রজেক্ট, যার অধীনে 4.5 প্রজন্মের নতুন ধরনের যুদ্ধবিমান তৈরি করা হচ্ছে, তার জন্য প্রয়োজনীয় F401 ইঞ্জিনের অর্ডার দেওয়া হয়েছে আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানিকে। কিন্তু ফলাফল কি? 2 বছরের বেশি দেরি হয়ে গেছে, এখনও পর্যন্ত একটিও ইঞ্জিন ভারতের হাতে আসেনি। বরং উল্টে আমেরিকান কোম্পানি আরও $1 বিলিয়ন অতিরিক্ত দাবি করছে। তারা জানিয়েছে যদি ভারত এই বাড়তি টাকা না দেয় তাহলে তারা ইঞ্জিন তো সরবরাহ করবে, কিন্তু এর টেকনোলজি ট্রান্সফার করবে না। এটি স্পষ্ট যে ভারতের কাছে ইঞ্জিন তৈরির প্রযুক্তি না থাকার সুযোগ আমেরিকার মতো দেশের কোম্পানিগুলো নিচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করার পেছনে তাদের উদ্দেশ্য হলো ভারতের ওপর তাদের আধিপত্য বজায় রাখা। আপনার বিশ্বাস হবে না, 1989 সাল থেকে ডিআরডিও এবং কিছু অন্যান্য কোম্পানিগুলি মিলে যুদ্ধবিমান এবং বিমানের জন্য কাভেরি ইঞ্জিন তৈরির চেষ্টা করছে, কিন্তু এতদিন পর্যন্ত এতে কোনো সফলতা আসেনি। কারণ এই ইঞ্জিন থ্রাস্ট বা প্রয়োজনীয় শক্তি উৎপাদনে সফল হচ্ছিল না। তবে কথায় বলে যে সঠিক ডিরেকশনে কঠোর পরিশ্রম করলে সাফল্য তো একদিনই আসবে, আর যদি সেখানে ফোকাস থাকে তাহলে তার কোনো কথাই নেই। অনেক বছরের প্রচেষ্টা এবং ব্যর্থতার সত্ত্বেও ডিআরডিও হার মানেনি, আর আজ সেই পরিশ্রমের ফল আমাদের সামনে। 1 সপ্তাহ আগে খবরটি সামনে আসে যখন ভারত সরকার ডিআরডিওকে ফ্লাইট টেস্টিংয়ের অনুমতি দেয়। কারণ ডিআরডিও এখন তাদের কাভেরি ইঞ্জিন এমনভাবে তৈরি করেছে যেটি যে কোনো বিমান ওড়ানোর জন্য প্রয়োজনীয় থ্রাস্ট বা শক্তি উৎপাদনে সক্ষম। কিন্তু ডিআরডিওর অসাধারণ কৃতিত্ব দেখুন, সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার 1 সপ্তাহ ঠিকভাবে পার হয়নি, আর ঠিক নতুন বছরের শুরুতেই ডিআরডিও রাশিয়ায় পৌঁছে গেছে। খবর এসেছে যে ডিআরডিও যে কাভেরি ইঞ্জিনের ডেরিভেটিভ তৈরি করছে তা রাশিয়ার বিমানের টানা 70 ঘন্টা ধরে পরীক্ষা করা হবে। আপনার স্ক্রিনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি রাশিয়ার একটি পরিচিত বিমান, যার নাম ইলিউশিন IL-76। এই বিমানটিতে মোট 4টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে বাম দিকের বড় ইঞ্জিনটি সরিয়ে এখানে একটি নতুন ইঞ্জিন বসানো হয়েছে, যা আর কিছু নয়, ভারতের কাভেরি ইঞ্জিন। এই ছবিতে আপনি এটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এই IL-76 বিমানে ভারতের কাভেরি ইঞ্জিনের ফ্লাইট টেস্টিং হবে, যা প্রায় 1 মাস ধরে চলবে। যারা এখনও বুঝতে পারেননি এটি আমাদের জন্য কত বড় আনন্দের খবর, তাদেরকে বলবো যে গত 10 বছর ধরে চীন প্রতি বছর তার সেনাবাহিনীর জন্য প্রায় $200 বিলিয়ন খরচ করেছে। অর্থাৎ গত দশকে চীন তার সেনাবাহিনীর জন্য $2 ট্রিলিয়নেরও বেশি খরচ করেছে।
কিন্তু এত খরচ করার সত্ত্বেও চীন এখনও এমন একটি সঠিক ইঞ্জিন তৈরি করতে পারেনি যা সে তার নিজস্ব ফাইটার জেট এবং বিমানগুলিতে ব্যবহার করতে পারে। ফলস্বরূপ চীন রাশিয়ার ইঞ্জিন ব্যবহার করে বা রাশিয়ার প্রযুক্তি চুরি করে তার নিজস্ব ইঞ্জিনে ইমপ্লিমেন্ট করে তৈরি করার চেষ্টা করে, কিন্তু চুরি করা প্রযুক্তি চীন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এর ফলস্বরূপ চীনা জেটগুলি কয়েক ঘন্টা চালানোর পরেই তাদের ইঞ্জিন থেকে ধোঁয়া ছাড়তে শুরু করে। এই ইঞ্জিনগুলির কারণেই চীনের সবচেয়ে দামি যুদ্ধ বিমানও নষ্ট হয়ে যায়। এই কারণেই সম্প্রতি চীন 5th এবং 6th জেনারেশনের যুদ্ধবিমান প্রদর্শন করেছে, কিন্তু বিশ্ব তার উপরে বিশ্বাস করতে পারছে না, কারণ সবার জানা আছে যে তাদের ইঞ্জিন তৈরির প্রযুক্তি নেই। চীন কখনো জানেনি যে তাদের ফাইটার জেটগুলিতে কোন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, কারণ সত্যি সামনে এলে সবাই বুঝে যাবে যে চীনের যুদ্ধবিমান শুধু নামেই আছে। এগুলোর ইঞ্জিন চুরি করা টেকনোলজিতে তৈরি, যা সঠিকভাবে কাজ করতে পারে না, বরং ধোঁয়া ছাড়ে। কিন্তু ভারতের জন্য সুখবর হলো যে শীঘ্রই কাভেরি ইঞ্জিন পুরোপুরি প্রস্তুত হতে চলেছে। রাশিয়ায় যে টেস্টিং শুরু হয়েছে এটি প্রথম নয়, এর আগেও টানা 140 ঘন্টা ধরে এই ইঞ্জিনের পরীক্ষা হয়েছে। শুধু তাই নয়, বেঙ্গালুরুতে ইতিমধ্যেই 70 ঘন্টার একটি সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়াও 75 ঘন্টার উচ্চতা পরীক্ষাও, যাকে অ্যালটিটিউড টেস্টও বলা হয়, সেটিও এই ইঞ্জিনের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। রাশিয়ায় বর্তমানে যে পরীক্ষা চলছে এটি দ্বিতীয় ধাপের পরীক্ষা। এই পরীক্ষার মূল এজেন্ডা হলো যে এই ইঞ্জিনের 70 ঘন্টার পরীক্ষা 40,000 ফুট উচ্চতায় করা হবে, এবং এই পরীক্ষা মাত্র 1 বা 2 দিনের মধ্যে শেষ হবে না, বরং এটি রাশিয়ার একটি বিশেষ বিমান যা শুধুমাত্র পরীক্ষার জন্যই তৈরি করা হয়েছে, তাতে টানা 1 মাস ধরে চলবে। এই পরীক্ষায় দেখা যাবে যে উচ্চতা বাড়লে ইঞ্জিনের কর্মক্ষমতা কেমন থাকে এবং বাকি 3টি ইঞ্জিনের তুলনায় এটি কেমন পারফর্ম করে। যদি খুব বেশি অ্যালটিটিউডে এবং উচ্চ তাপমাত্রায় এই ইঞ্জিন ভালো পারফর্ম করে তবে এটি সফল বলে বিবেচিত হবে। তবে একটি বিষয় মনে রাখা দরকার যে এই কাভেরি ইঞ্জিন অ্যামকা প্রকল্পের তৈরি বিমানে এখনই ব্যবহার করা যাবে না, কারণ এটি 70 থেকে 90 কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পারে, যেখানে তেজসের মতো যুদ্ধ বিমান চালানোর জন্য প্রায় 120 কিলো নিউটন থ্রাস্ট প্রয়োজন। তবে একবার সফল হলে ভবিষ্যতের কাজ ভারতের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এপিজে আব্দুল কালামও একবার বলেছিলেন, ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু। এই কাভেরি ইঞ্জিন সেই স্বপ্নেরই বাস্তব রূপ, যা একদিন শুধুমাত্র ডিআরডিও নয়, গোটা বিশ্বের প্রতিরক্ষার মানচিত্রই বদলে দেবে। এখন প্রশ্ন হলো, এই সাফল্য কেবল কি একটি ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি ভবিষ্যতে ভারতের প্রযুক্তিগত নেতৃত্বের একটি প্রতীক হয়ে উঠবে, যেখানে বিশ্বজুড়ে চীন ও আমেরিকার মতো পরাশক্তি যখন নিজেদের ক্ষমতা দেখাতে ব্যস্ত, তখন ভারত কোয়াইট রেভলিউশনের মাধ্যমে নিজেদের অবস্থানকে আরও শক্ত করছে। তাই আজকে এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতেই পারি যে ভারতের স্বপ্ন কেবল একটি স্বপ্ন নয়, এটি একটি বাস্তবের পথ। বন্ধুরা, ভারতের এই অসাধারণ সাফল্যের জন্য আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লেট দ্য ওয়ার্ল্ড নো দ্যাট ইন্ডিয়া ইজ নো লঙ্গার ওয়েটিং, ইন্ডিয়া ইজ লিডিং। ধন্যবাদ।